গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সুন্দরবনে, বলতে পারেন বাগের টেরাতে। যেমন এক্সাইটমেন্ট কাজ করছে, সেই সাথে কিন্তু গাটা একটু ছমছমও করছে, ভয় লাগছে। এত গহীন জঙ্গলের দিকে যাচ্ছি, যদি সুযোগ হয় বাগমামার সাথেও কিন্তু দেখা হয়ে যেতে পারে। তো চলেন দেরি না করে আমাদের দলের পিছন পিছন যাই, কারণ একবার যদি জলছুট হয়ে যায় তাহলে কিন্তু শেষ। কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই, হারাই ফেলবো, একদম খুঁজে পাবো না। আর এখন যেহেতু অলমোস্ট বিকাল, অন্ধকার হতে কিন্তু বেশি সময় লাগবে না। লোমহর্ষক জার্নিটা শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। যে আমরা কিভাবে গেলাম, কিভাবে আমরা ট্রাভেল শুরু করলাম এবং কোথায় কি দেখলাম, কোথায় আমরা বাঘমামার সাথে দেখা করলাম, কোথায় আমরা হরিণ দেখলাম, বা কোথায় আমরা কুমির দেখতে পেলাম, এবং আরও অনেক ডিটেলস। এবং কোথাও কিন্তু ভিডিও স্কিপ করা যাবে না, টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আমরা একটা ছোট্টখাটো ট্যুরে বের হয়ে পড়ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো শুধু আমি না, আমরা বিশাল বড় একটা গ্রুপ যাচ্ছি। এখানে পরিচিত অপরিচিত অনেক মানুষ আছে এবং অনেক ডক্টরসরা আছে, বেশিরভাগই ডাক্তার, এবং ডাক্তারদের ফ্যামিলিজ আছে। তো এরকম একটা ট্রিপ অ্যাকচুয়ালি আমার জন্য খুবই প্রেশাস। তো চলেন দেরি না করে আমরা জার্নি শুরু করে ফেলি। কেরানীগঞ্জ দিয়ে বেরোবো, পদ্মার দিকে যাব, এবং তারপরে হয়তো পদ্মা ব্রিজের পরে আমাদের গ্রুপের সাথে আমাদের দেখা হবে। আমার যেহেতু ডিউটি শেষ করে তারপরে আমাকে বেরোতে হচ্ছে, সেই জন্য আমি আর রিস্ক নিই নেই, কারণ যেই জ্যাম আমি পৌঁছাতে পারবো না, তাই আমি আমার মতো করে নিজ দায়িত্বে রওনা দিচ্ছি। তো দেখা যাক, ওয়েট করেন, আমাদের সাথে থাকেন। গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, সবসময়ের মতো খুবই সাবধানে গাড়ি চালাচ্ছে। কিন্তু আমাদের পিছনে যা মানে আমাদের সঙ্গে আরো যারা সঙ্গী সাথী আছে সবাই লেট, সবাই লেট, আমরাই ফার্স্ট। আমরা খুলনা যায় কি করবো তাই চিন্তা করতেছি। শখের হাঁড়িতে খাবো, ও শখের গাড়িটা খাবো। আমরা এখন চলে আসছি সাম্পানে, মানে এখন এখান থেকে অলমোস্ট আর 2 ঘন্টার রাস্তা বাকি আছে। আমি আগে আগে চলে আসছি, আমার যারা সঙ্গী সাথী আছে তারা একজন আসেনি এখন পর্যন্ত। সো একজন ফোন দিয়ে একটু খোঁজ নেই যে ওরা কত দূর আছে। আমার আমি স্যারকে একটা ফোন দিই। স্যার, ও 4-5 কিলোর মতো বাকি আছে, মানে কোথায় আসতেছে? পদ্মাতে উঠতে? আপনি যেভাবে বললেন আমি ভাবলাম আপনার সাম্পানে ঢুকতে 4-5 কিলো বাকি আছে। হ্যাঁ, সেটাই তো ভাবলাম, আমি সাম্পানে এসে দাঁড়ায় আছি। আচ্ছা, সাম্পানে বস। হ্যাঁ, 100 বছরের পুরোনো আম গাছটা দেন। ওইটা পিছনে রেখে আসছি। আর ভিডিও করতেছি একটু। ঠিক আছে, আসেন। হ্যাঁ ওকে, হ্যাঁ। মানে দুইটা গ্রুপ দুইটা বাসে আসতেছে। একটা হচ্ছে আপনার সাভার থেকে রওনা দিয়েছে, তারা হচ্ছে সাভার দিয়ে পেরি হয়ে আসতেছে। আর আরেকটা গ্রুপ ঢাকা থেকে রওনা দিয়েছে, যারা আমাদের মতোই পদ্মা ব্রিজের উপর দিয়ে আসতেছে। সবাই লেট, আর জানেনই তো আজকে ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম। আল্লাহর অশেষ রহমতে আমরা তেমন কোনো জ্যাম পাইনি। যাই হোক, আমরা একটু এর মধ্যে একটু ঘুরি বেড়াই, একটু দেখি। তো স্যারদের সাথে কথা শেষ করে আমি আসলে ভিতরে ঢুকি এবং একটু হালকা পাতলা খাবার অর্ডার দিই। নান আর গ্রিল অর্ডার দিয়েছিলাম। ওদের নানটা বেশ ভালো লাগছে আমার কাছে, সুন্দর বাটারটা আসলে ভালো, বেশ ভালো মতো দেওয়া ছিল, এবং গ্রিলটাও মজা ছিল। আমরা একদম কাছাকাছি চলে আসছি, এখন প্রায় রাতে 11:30 বাজে। আমরা এখন রূপসা ব্রিজ
পার হওয়ার পরেই আমরা হচ্ছে জেলখানা ঘাট, যে ঘাটটা আছে ওই ঘাটের থেকে আমরা ইয়েতে জাহাজে উঠবো আর কি। তো এখন দেখা যাক কতক্ষণ আর সময় লাগে। খুব বেশিক্ষণ লাগবে না, ম্যাপে আমাদেরকে 20 মিনিটের মতো দেখাচ্ছে। যেহেতু চিনি না আইডিয়াগুলো, মানে ম্যাপেরটাই বললাম আর কি। এই হলো কথা। এখন দেখা যাক, এখন অলরেডি রাতের কিন্তু 12টা বাজে। আমরা এখন ট্রলারে উঠবো। পুরো অন্ধকার চারপাশ। এখন যাব হচ্ছে এইখান থেকে, খুব মনে হয় 5-10 মিনিটের একটা রাস্তা। তারপর আমাদেরকে শিপে অ্যাকচুয়ালি উঠতে হবে। সাইটের অনেক কেমন হবে জাহাজটা দেখার জন্য। খুবই এক্সস্টেড, একদম ফেস দেখে বুঝতে পারতেছে না, সারাদিন ডিউটি করে প্লাস হচ্ছে এসে কোনো রকম চটপট মানে প্যাক করে তারপরে চলে আসছি। সো খুবই এক্সস্টেড লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাতের 1টার সময় ওয়েলকাম ড্রিঙ্ক। ওনাদের ওয়েলকাম করাটা আমার ভালো লাগলো। সুন্দর একটা ফুল দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। যদিও রাতের 1টা বাজে, তারপরেও কিন্তু তারা ওয়েলকাম করতে ভুলে নেয়। চলো আগে আমাদের রুমের দিকে যাই, তারপরে পুরো শিপটা ঘুরে দেখবো। থ্যাংক ইউ। ওয়াও, এত কুচি একটা রুম, কিন্তু কাপল রুম দিছে, বাট ছোট্ট একটা রুম দিছে, খুবই কিউট। সাথে একটা ওয়াশরুম আছে। আচ্ছা, এসি কিন্তু আছে, মানে এতটুকু একটা রুমের মধ্যে এত সুন্দর ফ্যাসিলিটি দিছে। হ্যাঁ, ওভাবে করেই তো দিছে। রুমের চাবি নাও। চলো 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 চলো, আমরা এখন উপরে যাই। সবাই চলে আসছে। বলি আপু, এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম। আপনারা কেন আগে আগে চলে আসলে? এইগুলো না, এইসব, হ্যাঁ এইসব ঠিক না স্যার। আমি কখন থেকে আসলে, আমাকে ইচ্ছাকৃত আপনার ঘুরাইছেন ওইদিকে। এখন কিন্তু রাতে 2টা বাজে। তো ওনারা সবাই চলে আসার সাথে সাথে কিন্তু একপাশে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, আর এক পাশে শুরু হয়ে গেল জম্পেশ আড্ডা। এইভাবেই আমরা 2-3 দিন গল্প, আড্ডা এবং গান গাওয়া, খাওয়া দাওয়া এসব করেই পার করেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি রহস্যময় সুন্দরবনের দিকে। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে পারেন। সৌন্দর্য আর বিপদের একটা ভূখণ্ড হচ্ছে সুন্দরবন, যেখানে আমরা বাস্তবে মুখোমুখি হতে যাচ্ছি কিছু এক্সাইটিং জিনিসের। এমনও হতে পারে বাঘে মামা দেখা পেয়ে যেতে পারি আমরা। তো খুবই শীঘ্রই আমরা চলে যাব বনের দিকে, এবং আমার আশেপাশে এখনো অন্ধকার, এবং একদম খুব বনের খুব কাছাকাছি এসে আমাদের লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে। যে টর্চ ফেলা হয়েছে এখানে, মানে আমরা খুঁজতেছি। ওই যে এই যে এই ওটা কি, ওটা কি, ওটা বাঘ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা নিচু করতেছে। ওই যে একদম ভালো বোঝা যাচ্ছে। যারা দেখেছেন তারা আমাকে জানাবেন যে আসলে সেটা বাঘ ছিল না হরিণ ছিল। তো মনে হচ্ছে মেবি এটা বাঘ হইতে পারে, কারণ এত রাতে এখানে একদম জঙ্গলের মধ্যে চোখ জল জল করতেছে। আমরা অপেক্ষা করছি ভোরের সূর্যটা দেখার জন্য। জঙ্গলে এই গহীন বনে, মানে এই সুন্দরবনের সৌন্দর্যটা কেমন লাগে দেখতে, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। একটু পরে আমরা বনের দিকে যাব, এই জন্য আমরা আসলে নিজেদেরকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, একটু চা কফি খেয়ে নিজেদেরকে চাঙ্গা করে নিচ্ছি।
ভোরের স্নিগ্ধ আলোয় সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে সাথে একটু ভয় নিয়ে চলে যাচ্ছে আমাদের প্রথম স্পটের দিকে। আসছি আমাদের প্রথম স্পটে, এটা হচ্ছে আন্দারমানিক। এখানে বেশ কিছু জিনিস দেখার মতো আছে, একটা পুকুর আছে, এখানে হচ্ছে হরিণ দেখতে পাবো আমরা। তো চলেন যাই, সবাই কিন্তু ট্রলার থেকে নেমে পড়ছে। আমাদেরকে টাইম বেঁধে দিচ্ছে 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যে আমাদের যা যা দেখা দেখে নিতে হবে। এখানে অলরেডি ফটোশুট শুরু হয়ে গেছে। এই যে লাইটটা কি সুন্দর পড়ছে এখানে, ও ওয়াও, মানে চোখে না দেখলে এই সৌন্দর্য, বনের সৌন্দর্য বোঝানো খুবই কঠিন। এখানে অনেক ভিন্নরূপী গাছ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। ওরে আমাদেরকে রেখে চলে যাবে, আমরা ওই উপরে উঠবো না? কখন? ওই সবাই উঠছে ওয়াচ টাওয়ারে, আমরা লেটু। সবাই যে ওয়াচ টাওয়ারে উঠে দেখছে, ছবি তুলছে। এখানে জাস্ট একটা ছোট্ট পরিসরে ধারণা দেওয়া হইলো যে এরকম হবে বন, বা এর থেকেও আরো গভীর বনের দিকে আমরা যাব। এইখানে হচ্ছে বিভিন্ন, ওই যে হরিণ আছে, এই যে হরিণ। অধিকাংশ সময় দেখা যায় যে এভাবে ঘুরলে ওদেরকে দেখা যায় না, সবার দেখানো উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। আমরা আমাদের এখন লঞ্চে আবার ব্যাক করব, ওখানে আমরা সকালে নাস্তা করব, তারপরে আমাদের প্রায় আরও 6 ঘন্টার জার্নি। হ্যাঁ, মোটামুটি 6 ঘন্টা আমরা লঞ্চের মধ্যেই থাকবো। লঞ্চ না, জাহাজ, তাই না? প্রথম স্পট ভিজিট করে এসে আমরা আমাদের সকালে নাস্তা করছি, আর এই পাশে যার যার মতো আবার নতুন করে গান বাজনা শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের 6 ঘন্টা আরও জার্নি আছে, তো 6 ঘন্টার জার্নিতে কিন্তু সারা পথই আমরা এইভাবে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া মিলেই পার করেছি। এটা হচ্ছে নাস্তা, নাস্তাতে ডালও ছিল, প্লাস হচ্ছে আপনার বাটার ব্রেড এগুলো ছিল। আমি কয়েকটা আইটেম দিচ্ছি, সবজিটা আমার পছন্দ হয় নাই। গাছ থেকে, কলার কাঁদি থেকে চিড়ে কলা নিতে হবে। আড্ডা তো চলছে আর চলবে, চলেন আপনাদেরকে একটা রুম দেখে নিয়ে আসি। জাহাজের নিচের দিকে একটা কনফারেন্স রুমের মতো আছে, যেখানটা একদম সি লেভেলের। তো ওইখানে কেউ চাইলে কনফারেন্স করতে পারে, এবং ওখানে কিন্তু আপনি যেমন কাপল রুম পাচ্ছেন, তেমন হচ্ছে ফ্যামিলি রুমও আছে। সেই সাথে কেউ ফ্রেন্ডরা যদি সিঙ্গেল যান, তাহলে একই রুমে 2-3টা বেড এরকম অ্যারেঞ্জমেন্টও আছে। বাঘ সাধারণত তার নিজস্ব একটি অঞ্চলে থাকে এবং মূত্র বিসর্জন করে করে সে তার জলটা ভাগ করে, এবং তার এই বিসর্জিত ইউরিন, এটা তার স্মেল, এটা আর একটা বাঘ বোঝে, সে তার এরিয়ায় প্রবেশ করে না। এভাবে সে তার এলাকাটা ভাগ করে। আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে ঢুকতেছি এবং কোয়াইট এক্সাইটিং, খুবই লাগছে। বারবার করে বলে দেওয়া হচ্ছে শব্দ না করতে, এবং যেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে, সেই সাথে কিন্তু ভয়ও লাগতেছে অনেক। কপালে মিলে দিলে মাঘের ছাপ তো, পায়ের ছাপ তো দেখাই যাবে, সেই সাথে বাঘও দেখা যেতে পারে। ওই যে আশেপাশে অনেক শব্দ হচ্ছে, চুপচাপ থাকলে এই শব্দগুলো আমরা শুনতে পাবো। এই মুহূর্তে আমার পিছনে আছে হরিণ, একটু দূরে ওই দিকে অনেক হরিণ আছে। ওইখানে ওই যে পাতা দিয়ে সুন্দর করে রেখে দেওয়া আছে, ওই পাতাতে ওরা এসে খাবে, তখন আমরা কাছে যেয়ে দেখতে পারবো হরিণগুলোকে। বানরও কিন্তু দেখা যাচ্ছে, আমি খুব ভয়ে আছি, আমার মোবাইল আমি ওখানে দিয়ে আসছি ভিডিওর জন্য। বানর আমার মোবাইল না নিয়ে গেলেই হয়। এই যে বানর কাছাকাছি চলে আসতেছে। ওকে, আমরা ওইদিকে পিছাই, না হলে হরিণ আসবে না। আমাদেরকে যত দেখছে হরিণ তত পিছায় যাচ্ছে।
সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের স্বর্গ নয়, এখানে লুকিয়ে আছে অসম্ভব অনেক রহস্যময় ঘটনা। অনেকে বিশ্বাস করেন এখানে অশরীরী আত্মার চলাফেরা আছে, আবার কেউ কেউ এটাও চিন্তা করেন যে এখানে অর্ধেক বাঘ অর্ধেক মানুষ এরকমও পাওয়া যায়। এইসব মিথ এই সুন্দরবনের বাতাসে যেন ঘুরপাক খেতে থাকে। এই ধরনের জঙ্গল যেখানে বেশি দেখা যাবে, বাঘ সেসব জায়গাতে লুকিয়ে থাকার সম্ভাবনা কিন্তু তত বেশি। সুন্দরবনে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই সুন্দরবনে আইসায় আমার মাতাল মাতাল লাগে। মেন উদ্দেশ্য তো সবাই একসাথে এনজয় করা। বাঘ, সিংহ এগুলো মানে এগুলো তো আসলে ওইভাবে দেখা যায় না। হরিণ তো খুব কাছ থেকে দেখতে পাইছি আমরা সবাই। সারাক্ষণ তো বাঘের সাথে থাকি, আর ইচ্ছা ছিল বাঘ দেখবো, বাঘ দেখতে পারি নাই, তবে সবার সাথে আসছে খুব ভালো। বনের ভিতরে একটু বেশিক্ষণ থাকতে পারলে খুব ভালো লাগতো। হরিণ আর বানর দেখে আশাটা মিটে যেত। ওই খুব ভয় লাগছিল, কিন্তু আমার বাঘের ভয় থেকে বেশি কুমিরের ভয় লাগছিল। কারণ আমরা হলিউডের ফিল্মে যেমন দেখি যেটা বড় করে হা করে পুরো যাহা মানে নৌকা সহ সব মানুষকে পেটের মধ্যে ঢুকাই ফেলে, ওরকম কিছু হয় নাই, কিন্তু আমার মনে হচ্ছিল ওরকম কিছু হতেও তো পারে। যে ট্রলারের জার্নিটা ছিল এটা অনেক মানে অ্যাডভেঞ্চার ছিল। যদি বাঘ আসে তাহলে আমি কোন গাছে আবার উঠাটা ইজি হবে। বাঘ তো দেখতে পাইলাম না, বাঘের পায়ের ছাপও দেখতে পাইলাম না। যখন আমরা জার্নি করি তখন টর্চ লাইট মারা হচ্ছিল পাশে বনের ভিতর। ওই টর্চ লাইটের আলোতে অনেক হরিণ দেখা যাচ্ছিল। এই জিনিসটা আমার কাছে খুবই এক্সাইটিং মনে হয়েছে। হরিণ দেখতে পাচ্ছি, ন্যাচারাল হরিণ, আসলে এগুলো দেখার মধ্যে আলাদা আনন্দ আছে। বাঘের আওয়াজ পাইলে কিন্তু থ্রিল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্যারের সাথে আমি একমত যে বাঘ না দেখতে পারি, কিন্তু বাঘের আওয়াজটা যদি শুনতে পারতাম তার মানে একটা বোঝা যেত যে হ্যাঁ আমরা আসলে বনের মধ্যে আছি, বন্য বন্য একটা ফিল হতো। রাতে আমাদের খাবারের জন্য প্রস্তুত করা হচ্ছে কোরাল মাছের বারবিকিউ, চিকেন বারবিকিউ, আর সেই সাথে আমরা ছুটে চলেছি অন্ধকার থেকে অন্ধকারের দিকে আলোর প্রতীক্ষায়। আমরা এখন সমুদ্রের দিকে মানে সমুদ্রের মাঝখানে দাঁড়ায় আছি, ট্রলারে করে এখনই যাত্রা শুরু করবে এবং হচ্ছে মানে কি পরিমাণ যে ঢেউ আল্লাহ জানে। বাংলাদেশ অংশে সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ পশ্চিমে এবং হিরন পয়েন্টের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ, যা দুবলাচর নামে পরিচিত। হিন্দু ধর্মের পুণ্যস্থান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত এই চরটি। দুবলাচর মূলত একটি জেলেদের গ্রাম। মাছ ধরার সাথে এখানে চলে শুটকি শুকানোর কাজও। বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে 4 মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে এসে এখানে সাময়িকভাবে বসতি করে তোলে। আচ্ছা, আর এই ঘরগুলো আপনারা এখানে এসে তৈরি করছেন? তৈরি করছি বাঁশকুটি দিয়ে। আচ্ছা, আবার যখন চলে যাবেন তখন এগুলো ভেঙে নিয়ে চলে যাবেন। আর বাকি যে 5-7 মাস থাকে, সেই 7 মাস কি এই দ্বীপ থাকে না? না না, এই দ্বীপ থাকে, কিন্তু আমাদের এখান থেকে সবাই চলে যায়। 30 মাস পর্যন্ত এখানে আমাদের সর্বোচ্চ ডেট। আচ্ছা, তাদের সাথে কথা বললাম, তো তারা জানালেন যে এই বাসাগুলো তারা 5 মাসের জন্য তৈরি করেছে, খড়কুটো দিয়ে তারা 5 মাসের জন্য তৈরি করেছে এবং 5 মাসই তারা এখানে থাকবেন। তারপরে হচ্ছে এগুলো সব খুলে টুলে নিয়ে চলে যাবে। তো এখানে ভিতরে দেখেন ওনারা নিজেদের জন্য একপাশে চুলার ব্যবস্থা করছে, হ্যাঁ, এবং একই সাথে এখানে তারা থাকার ব্যবস্থা করেছে। এখানেই তাদের কাপড় চোপড় মেলা আছে, এখানে তাদের কাপড় চোপড় থাকতে মানে রেখে শুকাচ্ছে এবং তার ঠিক পাশেই কিন্তু শুটকিগুলো রাখা আছে এবং শুটকিতে একদম অনেক স্মেল হয়, আমরা সবাই জানি। ওই বস্তাতে দেখা যাচ্ছে ওগুলো সব হচ্ছে শুটকি। এখান থেকে সবাই কিনে নিয়ে যায়। তো ওনারা কিন্তু খুব কঠিন একটা জীবনযাপন করেন। এই মাচাগুলাতে হচ্ছে শুটকি মেলে দেওয়া হয় এবং শুকানো হয় এবং এই বিভিন্ন প্রজাতির বিভিন্ন
কোয়ালিটির শুটকি এখানে চাষ করা হয় এবং একসাথে সব শুকানো হয়। তারপরে ওইখানে ওই যে ভাইয়ারা বসে আছে, ওনারা হচ্ছে সব বাছাই করতেছে, এরকম করে আলাদা আলাদা করা হয়। আমরা খুব রেডিমেড জিনিস পেয়ে যাই, আমরা আসলে সেটা যে পরিশ্রম, তার পিছনে যে কষ্ট, সেটার গল্প কিন্তু জানি না। হ্যাঁ, তারা যে এত যত্ন করে, এত পরিশ্রম করে, পরিবার পরিজন ছেড়ে এই জায়গাটা, এরকম একটা জায়গায় এসে আছে, তাদের জীবিকা অবশ্যই নির্বাহ করার জন্য। 2 দিন নেটওয়ার্কের বাইরে থেকে যেন আমরা অন্যরকম একটা পরিবেশে ছিলাম। যখনই আমরা একটু জনসম্মুখে আসলাম, নিজেদের মধ্যে অন্যরকম একটা ফুর্তি কাজ করছিল, যে যার যার মতো পরিবেশটাকে এনজয় করতে শুরু করলো। বাঘ দেখার জন্যই মানুষ আসে, তবে সুন্দরবনে বাঘ দেখা আর খড়ের গাদার মধ্যে শুই খোঁজা একই কথা। তো আজকে আমাদের ফিরে যাওয়ার কথা, আমরা এখন ফেরার পথেই, তারপরেও নিরাশ হচ্ছি না এখন পর্যন্ত, এখনো একটু আশা বুকের মধ্যে নিয়ে আগাচ্ছি। দেখা যাক আমরা বাঘ মামার সন্ধান পাই কিনা। পুরা ট্যুরটা কেমন? এনজয় করছেন আন্টি? আমার কাছে খুব ভালো লাগছে। আপনি তো ফার্স্টে ট্রলারে আসতে যাচ্ছিলেন না, পরে আবার কি মনে করে? ওই যে আমার ছেলে নিয়ে আসতে সুন্দর করে, তুমি একা থাকবা। ট্রলারে একটু ভয় লাগে, কিন্তু অন্যরকম একটা এক্সাইটমেন্ট আছে। আমাদের 2 দিন 3 রাতের সফরটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই আনন্দে আমরা সময়টা পার করেছি। গান, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, হইচই, খুব অন্যরকম একটা টাইম স্পেন্ড করেছি আমরা। তো এরকম হয়তো আবার কোনো একটা নতুন ট্যুর নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাউন্ডুলে এক্সপ্রেসের পাশেই থাকবেন।